শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সপ্তাহ পেরিয়ে নতুন উত্তেজনা ইরান ইসরায়েল সংঘাত ঘিরে। শুক্রবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এক ঝাঁক মিসাইল ছোড়ে IRGC। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বীর শেবার বেশ কিছু আবাসিক স্থাপনা। এর আগে তেহরান সহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোয় 60টির বেশি যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় IDF। তেল আবিবের দাবি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা আর স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে, যাতে ব্যবহৃত হয়েছে সারফেস টু সারফেস মিসাইল। গোপন স্থান থেকে উৎক্ষিপ্ত হচ্ছে মিসাইল। টার্গেট অন্তত ১৫০০ কিলোমিটার দূরের ইসরায়েলি ভূখণ্ড। শুক্রবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বীর সেবা শহরে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আবাসিক এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে। এ হামলার জেরে বন্ধ বীর সেবা ট্রেন স্টেশন। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন মিসাইল হামলা চালায় IRGC, যার বেশিরভাগের টার্গেট ছিল দেশটির দক্ষিণাঞ্চল। অবশ্য IDF এর দাবি, ভূপাতিত করা হয়েছে অন্তত 3টি ড্রোন। এর কিছুক্ষণ আগেই ইরান জুড়ে অর্ধশতাধিক যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় IDF। ফেলা হয় শতাধিক বোমা। টার্গেট করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংসের দাবি করে তেল আবিব। আমাদের হামলার মূল লক্ষ্য ছিল ইরানি বাহিনীর প্রতিটি সামরিক স্থাপনা, যা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি। যারা আমাদের বিরুদ্ধে চলে তাদের চড়া মূল্য দিতে হয়। এটার প্রমাণ আমরা কাজের মাধ্যমে দিচ্ছি। যুদ্ধবিমানের পাশাপাশি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল ছোড়ার কথা জানায় তেল আবিব। পাশাপাশি ক্যাসপিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে হামলা। উত্তরাঞ্চলীয় রাশদ শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। টানা 8 দিনের এই সংঘাতে ঘর ছেড়েছে ৫,০০০-এর বেশি ইসরায়েলি। অন্যদিকে তেহরান ছেড়েছেন দেশি বিদেশি কয়েক হাজার মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া। বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে কোনো ধরনের হামলা ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে হুঁশিয়ার করেছেন রোসাটম প্রধান অ্যালেক্সেই লিখাচেভ। এর আগে স্থাপনাটিতে হামলার দাবি করে পরে তা প্রত্যাহার করে IDF। ইরানের বুশের প্রদেশে অবস্থিত স্থাপনাটি দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা রাশিয়ার সহায়তায় নির্মিত। কেন্দ্রটিতে এখনও রাশিয়ার বহু শ্রমিক কর্মরত। স্টেশনের আশপাশের কোথাও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। আশা করি ইসরায়েল এ বিষয়ে সংযত আচরণ করবে, কারণ তেজস্ক্রিয়তা কোনো সীমানা মানে না। এই ধরনের পারমাণবিক স্থাপনার উপর যে কোনো ধরনের আঘাতই বিপর্যয় বয়ে আনতে পারে, যা মানবজাতির ইতিহাসে সমস্ত পরিচিত পারমাণবিক দুর্ঘটনাকে ছাড়িয়ে যাবে। ইরান সরকারের পতন ইসরায়েলের মূল লক্ষ্য নয়, তবে চলমান অভিযানের ফলাফল স্বরূপ ঘটতে পারে প্রশাসনিক পরিবর্তন। ইসরায়েলি এক সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইরানের সব পারমাণবিক ও সামরিক প্রকল্প ধ্বংসের উদ্দেশ্য ব্যক্ত করেন তিনি। জানান, খামেনি প্রশাসনকে ক্ষমতাচ্যুত করাটা পুরোপুরি ইরানিদের সিদ্ধান্ত। এ বিষয়ে আলাদা কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবেনি ইসরায়েল। অবশ্য চলমান অভিযানের সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস। তাছাড়া দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অগ্রগতি থামানো আমাদের টার্গেট। ইরানের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। অভিযানের ফলাফলে যদি সরকারের পতন ঘটে, সেটির জন্য ইসরায়েল দায়ী নয়, কারণ প্রশাসনিক পরিবর্তন পুরোপুরি ইরানিদের উপর নির্ভরশীল। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে অদূর ভবিষ্যতে ইরানের সাথে আলোচনায় বসা কিংবা না বসার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তাই কূটনৈতিক প্রচেষ্টার পথ আরও সুগম করতেই 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। তবে তেহরানের সাথে আলোচনায় বসলে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের বিষয়টি জানায় একাধিক গণমাধ্যম। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেই কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান সহ প্রায় সকল আকাশযান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। বৃহস্পতিবার প্রকাশিত ছবিতে ঘাঁটির রানওয়ে এবং টারমাকে মাত্র 3টি আকাশযান দেখা যায়। কিন্তু
কয়েকদিন আগেও সেখানে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের অন্তত 40টি যুদ্ধবিমান, কার্গো প্লেন এবং নজরদারি ও রিফুয়েলিং এয়ারক্রাফট। ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে কৌশলগত কারণেই সামরিক যানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগেই মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানো সহ নতুন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দেয় পেন্টাগন। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের অনেককেই আনন্দিত করেছে, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। আর তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়, যা শুরুতেই দেখানো হয় গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতার দৃশ্য। এরপর দেখানো হয় ইসরায়েলের উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস। ইরানি হামলা ইসরায়েলের ধ্বংসযজ্ঞও তুলে ধরা হয়। পোস্টে বলা হয়, ইরানের এসব হামলা জ্ঞানী মানুষদের আনন্দিত করেছে। প্রয়োজনে ইরানকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম। বৃহস্পতিবার রাতে এক ভাষণে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে তেহরানের পাশে আছে তারা। হিজবুল্লাহ মহাসচিব দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ, যার উদ্দেশ্য ইরানের জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা। কারো কোনো ক্ষতি করছে না এই কর্মসূচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ইরান আক্রমণের হুমকি দিয়ে অঞ্চলকে বিশৃঙ্খল ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে ট্রাম্প। হিজবুল্লাহ প্রধানের মতে, ইরান আত্মরক্ষা এবং নিজেদের অধিকারের জন্য লড়ছে, আর এ লড়াইয়ে সারা বিশ্বকে তেহরানের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান কাশেম। চলমান আগ্রাসন বন্ধে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বাত্মক সমর্থন চায় ইরান। এই অবস্থানের কথা জানিয়ে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মানসুর চিয়াভোসি বলেন, তাদের সাথে যা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ বন্ধে যৌক্তিক আলোচনা করতে তেহরান রাজি জানিয়ে এই কূটনৈতিক বলেন, অন্যথায় এর ভয়াবহ প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে। রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। দিন পেরিয়ে সপ্তাহ, 8 দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। হামলা পাল্টা হামলার পাশাপাশি এই যুদ্ধে সক্রিয় হচ্ছে ইরান ইসরায়েল দুই পক্ষের শত্রু মিত্ররাও। গেল শুক্রবার থেকেই টার্গেট মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইসরায়েলের হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি জীবন গেছে 5 শতাধিক বেসামরিক ইরানির। ধ্বংসযজ্ঞে পরিণত রাজধানী তেহরান প্রায় জনমানব শূন্য। এত বড় নৃশংসতার পরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সংস্থাটির নীরব ভূমিকায় বিস্মিত ঢাকায় ইরানের রাষ্ট্রদূত। প্রত্যাশা, ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি সহ সব রাষ্ট্রই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে। These aggressions and this armed attack has been any silence is the meaning of the weakening of the pillars of the international law. ইরানে যা হচ্ছে তা যুদ্ধাপরাধ। সব ধরনের আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করছে ইসরায়েল। এসব ঘটনায় নিরাপত্তা পরিষদের নীরবতা বিস্ময়কর। ওআইসি বৈঠকে বসছে। আমরা চাই সব দেশ এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোক, কথা বলুক। বাংলাদেশ সহ যেসব দেশ ইরানে ভয়াবহ হামলার নিন্দা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অনেক দূর এগোনোর পর হামলা করেছে তেল আবিব। তবে তেহরান এখন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ইরান and America were on the courses and on the process of the negotiations and it was যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়া হামলা করল ইসরায়েল। আমরা এখনো আলোচনার জন্য রাজি। destroy the way of diplomacy. যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে পারস্য উপসাগর তথা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা অনেকের। ইরান বলছে এর প্রভাব দৃশ্যমান হতে পারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে। If their aggression continues and they come to the other fields, possibly economic fields. আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে কিছু করার নেই। এই অবস্থা চলতে থাকলে তেলের পরিবহন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব পড়বে, ফলে দামও বাড়তে পারে। আরও কতটা বাড়বে তা আমাদের জানা নেই।
ইরানের রাষ্ট্রদূতের আশা, ন্যায় অন্যায় সত্য বনাম মিথ্যার যুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষ প্রকাশ্যে বা নীরবে তাদের পক্ষেই থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ইরানের সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও র্যালি হয়েছে রাজধানী ঢাকায়। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। এজন্য জাতিসংঘকে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিও তোলেন বিক্ষোভরতরা। শুক্রবার জুমার নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জড়ো হতে থাকে খেলাফত মজলিস, ইসলামী ঐক্যসহ বেশ কয়েকটি দল। মূলত ইরানে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি অবিলম্বে হামলা বন্ধের দাবি ছিল তাদের কণ্ঠে। ইসরায়েলি বাহিনীর এই নেক্কারজনক হামলাকে নজিরবিহীন আখ্যা দেন অবস্থানরতরা। আহ্বান আসে বিশ্ব নিরাপত্তার স্বার্থেই যুদ্ধ বন্ধে অবিলম্বে জাতিসংঘকে জরুরি উদ্যোগ গ্রহণের। 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তার ধ্বংস করে দেওয়া। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করে বলে পৃথিবীর নাম মিশরে থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে। একই দাবিতে প্রতিবাদ সমাবেশ ও র্যালি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়তে বিভেদ ভুলে মুসলিম জাতিকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি মনে করি এই সময়টা আমাদের ঐক্যের, যে কোনো রকমের বিদ্বেষ ভুলে এই সময় আমাদের ঐক্য গঠন করতে হবে। মুসলিম একটা ঐক্যের দরকার এখন, বুঝছেন? এই মুসলিম ঐক্যের জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনারা মুসলিম হয়ে, মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না, আপনাদেরকে ধিক্কার জানাই। ইরানের পাশে মুসলিম দেশগুলোকে দাঁড়ানোর আহ্বানও আসে সংক্ষিপ্ত সমাবেশে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র্যালিটি ক্যাম্পাস ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় নীতি নির্ধারকরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের প্রবীণ নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে যান তিনি। এ সময় রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার পতনকে সহ্য করতে পারছে না ভারতের নীতি নির্ধারকরা। লন্ডনে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর তারেক রহমানকে নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। পরে আবু তাহেরের চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন রিজভী। 16 বছর ব্যাপী আমাদের তৃণমূল থেকে একেবারে ওয়ার্ড থানা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এখানে এই এলাকাতেই হয়তো কত গুম আছে, কত বিচার বহির্ভূত হত্যা আছে, আর মামলার তো শেষ নাই। অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হলেও দেশের মানুষকে আশানুরূপ কিছু দেখাতে পারেননি তারা। এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দুপুরে প্রেস ক্লাবের সামনে ছিল যুব সমাবেশ, সেখানে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেষ্টাদের কোনো কর্মতৎপরতা নেই। বাজার বা ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হলেও সরকারের মাথা ব্যথা নেই। আলাল বলেন, নির্বাচনের কথা বললে সরকারের রাগ হয়, কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া এসব সংকটের সমাধান সম্ভব নয়। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির পক্ষ থেকেই তালিকা করা হবে বলেও জানান তিনি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। উজানের ঢলে ফেনীতে আবারও ভাঙল মুহুরী নদীর বাঁধ। এতে প্লাবিত ফুলগাজী নিম্নাঞ্চল, বাসাবাড়ি, রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। কারো কারো বাসায় জ্বলেনি চুলা। প্রতি বছরই বর্ষায় বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষোভ জানান তারা। এছাড়া নদীর পানি বেড়ে ডুবেছে পরশুরামের কিছু নিম্নাঞ্চলও। বাঁধ ভেঙে এভাবে লোকালয়ে ঢুকছে উজানের ঢলের পানি, ডুবছে নিম্নাঞ্চল, ভোগান্তিতে মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টি সাথে উজানের ঢল, এতে বাড়ছে মুহুরী নদীর পানি। বৃহস্পতিবার রাতে ফুলগাজীর উত্তর বড়াইয়া এলাকায় বাঁধ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি।
বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। এটা আমার ঘরের ভিতরে পানি, পুরা গ্রাম বণিক পাড়া বাবালিত হয়ে গেছে পানিতে। পানি বোর্ড উন্নয়ন বোর্ড আসে, 80,000 দিই, বালি কয়েকটা মারে দিই, টাকাটা নিয়ে যায়, সরকারি টাকাটা। সামান্য মতো চাকরি করে একটা ঘর তৈরি করেছি, ঘরটা মাটি সরে যে ঘরটা যে কোনো সময় এটা পড়ে যেতে পারে আর কি। উত্তর বড়ইয়ার পাশাপাশি দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর সহ বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চল এর মধ্যে প্লাবিত হয়েছে। বাসা বাড়িতে উঠেছে পানি, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। ফুলগাজী বাজারেও পানি উঠায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এছাড়া মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে পরশুরামের নিম্নাঞ্চল। প্রতি বছরে তো আমাদের এই দুর্ভোগ হয়। তো বৃষ্টি হইলে আমাদের নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আপনার ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে। আমাদের বাড়িঘরে পানি ঢুকছে, আমরা রান্না বাড়া করতে পারতেছি না, আমরা বিষম অসুবিধা পাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের ঢলে বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিতে পড়েছে। দ্রুতই মেরামত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড়প্রস্থ 100 মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। এই ব্যাপারে স্থানীয় জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সব পক্ষ থেকেই প্রচেষ্টা থাকতে হবে যাতে এই প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায়। বাড়ির চারপাশে দেখা যাচ্ছে পানি আর পানি, তাই এই গবাদি পশুগুলোর স্থান হয়েছে ঘরের ছাদে। তবে কিছুটা আশ্রয় মিললেও এখন দেখা দিয়েছে খাবার সংকট। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। একসঙ্গে হানা দিয়েছে চারটি সংক্রামক রোগ। ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা আর ইনফ্লুয়েঞ্জার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ঝুঁকি বাড়ছে বয়স্ক ও আগে থেকেই নানা রোগে আক্রান্তদের। জ্বরের প্রকোপ দেশ জুড়ে। স্বাস্থ্য বিভাগের পরামর্শ, জ্বর হলে অবহেলা না করে শুরুতেই চিকিৎসকের কাছে যেতে হবে। শুক্রবার সকাল 11টা, মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালের জরুরি বিভাগ। ছুটির দিনের রোগীর এই ভিড় স্বাভাবিক নয়। গত এক সপ্তাহে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। আক্রান্তদের অনেকেই আসছেন ঢাকার বাইরে থেকে। প্রায় সব রোগী এসেছেন জ্বর নিয়ে। আক্রান্তদের পরীক্ষা করে ইনফ্লুয়েঞ্জা ছাড়াও ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া শনাক্ত হচ্ছে। লক্ষণ অনুযায়ী দেয়া হচ্ছে চিকিৎসা। 4 ধরনের রোগী, তাই বাড়তি চাপ, যা সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। জ্বর নিয়ে আসছে, জ্বর বেশি করে মানে 102 মাপছি এক জায়গায়, তার শরীরে ব্যথা করে, গিরা ব্যথা করে, যার জন্য একটু টেস্ট করার জন্য। ডাক্তার সিরিয়াল এখানে 12 জন আমার আগে ছিল, এখন 14 জন। এখান থেকে সিরিয়ালও শেষ হইতেছে না। একটা মানুষকে নিয়ে আসার পর যদি এতক্ষণ সময় লাগে তাহলে তো রোগী এখানেই মারা যাবে। ডাক্তার বেশি থাকতে আরো 2-1 ডাক্তার থাকতে একটু তাড়াতাড়ি করে, না আপনি যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানে বসে থাকে তাহলে আমার রোগী, আমি সিরিয়াস অবস্থা থাকলে ওই রোগীর কি অবস্থা হইতে পারে। নতুন করে কোভিডের একটা নতুন ভেরিয়েন্ট ছড়াচ্ছে, নতুন করে। এটা যেহেতু কোভিডের হাসপাতাল এবং সেখানে ডেঙ্গুরও হচ্ছে, তো আমরা বুঝতে পারলাম না কোনটা কোভিডের লাইন, কোনটা ডেঙ্গুর লাইন। সাইন সিমটম বা বায়োকেমিক্যাল টেস্ট বলছে ডেঙ্গি, কিন্তু আমরা অনেক সময় NS1 নেগেটিভ পাচ্ছি। তখন একটু কনফিউজড হয়ে যাচ্ছে এটা আসলে কি। আবার এই পেশেন্টগুলোরই কিছু কিছু চিকুনগুনিয়ার মতো আসছে, প্রচণ্ড জয়েন্ট পেইন নিয়ে আসছে। তখন ট্রিটমেন্ট করতে যে আমাদের কখনো কখনো ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা কিভাবে করব। গত এক সপ্তাহে 1200 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই সংখ্যা প্রায় 7000। প্রাণ গেছে 30 জনের। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 2 মাসে মারা গেছেন 7 জন। গড়ে প্রতিদিন শনাক্ত 40 জন। আমাদের একটি মাত্র মেসেজ, যে কোনো জ্বরে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ডেঙ্গু কিনা, এবং এই একই সঙ্গে 3টা রোগ পাশাপাশি আছে, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে যাদেরই জ্বর, গলা ব্যথা বা যেই সর্দি, যেই লক্ষণগুলো কাছাকাছি, এগুলো যে কোনোটা হলে ওনারা যেন এই 3টি রোগের কোনটি এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। গত কয়েক মাস ধরেই অর্থ সংকটে দেশের স্বাস্থ্য খাত। অনেক হাসপাতালে ডেঙ্গু ও করোনা পরীক্ষা করা যাচ্ছে না। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই সম্পর্ক এগিয়ে যাবে সামনের দিকে। 2 দেশের মধ্যে বহুদিনের বন্ধুত্ব, 2 দলের মধ্যেও বন্ধুত্ব আছে, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব।
থ্যাংক ইউ। শেষ প্রশ্নটা হলো যে আজকে একটা গণমাধ্যমে মানে আপনার নিউজ হয়েছে তারিক রহমান জুলাইতে আসবেন, সুনির্দিষ্ট করে একটু বলবেন কিনা, মানে আসলে উনি কখন আসবেন? সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন, আমি কি করে বলবো। তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন, অতটুকু। থ্যাংক ইউ। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার 2 ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শান্ত, তারা আদনান ও স্বাগত দাস পার্থ। বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশ, পরে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানায় ভুক্তভোগী ছাত্রীর দায়েরকৃত এজাহারে উল্লেখ, ঈদের আগে এক অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে চেতনানাশক ঔষধ খাইয়ে সুরমা আবাসিকের মেসে নেওয়া হয়। পরে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা। সে সময় ভয়ে চুপ থাকলেও পরে সহপাঠীদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অভিযোগ দেন ভিকটিম। পরে থানায় অভিযোগ দেন তিনি। নওগাঁয় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কাণ্ড নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। থানায় রক্ষিত ট্রাঙ্ক থেকে এক হাজতি পরীক্ষার প্রশ্নপত্র বের করে ফেলেন। ঘটনাটির তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কাল ঘটনাস্থল পরিদর্শনে যাবে শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল। পুলিশ জানায়, ধামইরহাট থানায় রক্ষিত ছিল এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র। বুধবার রাতে সেখানে এক হাজতিকে রাখা হয়। পরে কোনো এক সময় বাক্স খুলে প্রশ্নপত্র বের করে ফেলেন তিনি। উপজেলা পরীক্ষা কমিটি গেলে ঘটনাটি ধরা পড়ে, তবে কোনো প্রশ্নপত্রের কপি বা ছবি বাইরে ছড়িয়ে পড়েনি বলে দাবি করেছেন পুলিশ সুপার। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। এরই মধ্যে দায়িত্ব অবহেলার দায়ে থানায় একজন সাব ইন্সপেক্টর ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। তদন্ত রিপোর্টের উপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে। এখানে কোনো নেগলিজেন্স বরদাস্ত করা হবে না। এই ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার মতো কোনো বিষয় এখানে ছিল না। এটা ওখানে যে আসামি রাখা হয়েছিল, এই আসামি এই অঘটনটা ঘটাইছে। যেখানে নিরাপদ প্রশ্নটা রাখা হয়েছে, সেইখানে আসামিটা ঢোকানো ঠিক হয় নাই। এটা হলো মূল ফর্মুলা। কুমিল্লার মুরাদনগরে পুলিশ হেফাজতে মারা যাওয়া ব্যবসায়ীর ময়নাতদন্ত শেষ হয়েছে। দুপুরে কুমিল্লা মেডিকেলের শেখ জুয়েলের ময়নাতদন্ত সম্পন্ন হয়। চিকিৎসকদের দাবি, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন মেলেনি। প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর কারণ। এর আগে বৃহস্পতিবার রাতে বাঙ্গারা বাজার থানা হেফাজতে থাকা অবস্থায় ইন্টারনেট ব্যবসায়ী শেখ জুয়েল মারা যান। নিহতের স্বজনদের অভিযোগ, থানায় নির্যাতন করা হয়েছে তাকে। তবে পুলিশের দাবি, 70 পিস ইয়াবাসহ কয়েকজনের সাথে জুয়েলকেও আটক করা হয়। থানায় আনা হলে জুয়েলের হঠাৎ বুকে ব্যথা ওঠে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা পুলিশে দূরে লুয়ে আই বসছে। এর আগে বলে উঁচি মানছে তো কইছে মাইক দূর করছে তারা। আমি ধর জানি না, আমার কথা করতে দিছে না। আমার জামাই সুস্থ আছিল, ভালো আছিল, তারা মাইরা লাইছে। তাকে আমরা মৃত অবস্থায় পাইছি। আমাদের এখানে যতটুকু দেখছি ততটুকুর মধ্যে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মাদক সহ আটক করছিল। মুখে ব্যথার মতো তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স। ওখানে কত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। দেশে ফিরলেও কানাডায় মৃত্যুবরণ করা বুয়েট শিক্ষার্থী শাশ্বত সৌম্য। বিকেলে তার মরদেহ আনা হয় নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিমানবন্দর থেকে সৌম্যের মরদেহ বের করে আনার পর প্রথমে নিয়ে যাওয়া হয় সেগুনবাগিচায় নিজ বাসায়। পরে সেখান থেকে লাশবাহী গাড়িতে করে বুয়েটের ইসিই ভবনে আনা হয় সৌম্যের মরদেহ। এ সময় শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন বুয়েট উপাচার্য, পরিবারের সদস্য ও সহপাঠী সহ আরও অনেকে। গত 4 জুন কানাডার টিশ কলম্বিয়ার একটি লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গ্র্যাজুয়েশন শেষে সৌম্য কিছুদিন শিক্ষকতা করেন বুয়েটে। এরপর যুক্তরাষ্ট্রের MIT-তে যান PhD করতে। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে গবেষণার উপর বক্তৃতা দেন তিনি। কানাডা পুলিশ সৌম্যের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে পারেনি, তবে সৌম্যের পরিবার এই মৃত্যুকে দুর্ঘটনা বলেই ধারণা করছেন। পানিটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো এখন সে খুব ভালো সাঁতার জানে, কাজে পিছল খেয়ে পানির মধ্যে পড়লে সে ডুবে যাবে এরকম কোনো সম্ভাবনা তার জন্য ছিল না। টেম্পারেচার 0 ডিগ্রি, এতে তো আমরা অভ্যস্ত না। তো যার ফলে আমরা ধারণা করছি যে ওর হার্টবিট বন্ধ হয়ে গেছে। শুধু মেধাবী বলে কম বলা হয়, ও হচ্ছে
জেনুইনলি মানে একাডেমিক্যালি আনপ্যারালাল ছিল। তো কমিউনিটিটাই আসলে সফট, কোনো বাবা মার জন্য এভাবে এরকম সন্তান হারাতে না হয়। বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে জনসংহতি সমিতি জেএসএস এর 9 সদস্য। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে টঙ্কাপতি ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় অভিযান চালায় আলীকদম সেনা জোনের সদস্যরা। গ্রেপ্তার করা হয় জেএসএস এর 9 সদস্যকে। তারা দীর্ঘদিন চাঁদাবাজি, ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্র, মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ হয়েছে। গ্রেপ্তারকৃতদের হস্তান্তর করা হয়েছে থানায়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আইনি প্রতিষ্ঠান ল টেম্পলের। দুপুরে রাজধানীর বিজয়নগরের জেবুন ইন্ডেক্স ট্রেড সেন্টারের 11 তলায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েমের প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সবার অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারের ক্ষেত্রে অনীহা দেখা গেছে বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডিতে ছিল সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এবং পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন করণীয় শীর্ষক আলোচনা সভা। সেখানে তিনি বলেন, সংস্কার কমিশনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দীর্ঘদিনের দাবিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি, তবে সাধারণ মানুষের মধ্যে তাদের অধিকারের স্বীকৃতি প্রদানে ঐক্যমত্য রয়েছে। আলোচকরা বলেন, বিভিন্ন নীতির কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অনেক পিছিয়ে আছে, তাদের বাঙালিকরণ করার অপচেষ্টা প্রতিহত করার দাবিও জানানো হয় আলোচনায়। আমাদের মতো দেশে আমাদের অধিকার কেউ হাতে তুলে দেয় না, আমাদের দাবি করতে হয়, এদের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়। বাংলাদেশের সাধারণ মানুষও সেটা করেছেন, আমাদের দেশে আদিবাসীরা দাবি করবে সেটা যেরকম আমি সম্পূর্ণ সহমত, একমত প্রকাশ করছি। কিন্তু একই সাথে আমি মনে করি যে এটি শুধুমাত্র বাংলাদেশের আদিবাসীদের অধিকারের বিষয় না, বাংলাদেশের আদিবাসীদের অধিকারের বিষয় এমন একটা জায়গায় নিতে হবে এটা এই দেশের সকল মানুষের অধিকারের বিষয়। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল প্রোগ্রামিং হিরো গ্র্যাজুয়েশন সেরিমনি 1.0। প্রোগ্রামিং হিরো বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি জ্ঞান এবং প্রোগ্রামিং স্কিল উন্নত করতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের বেশিরভাগ সদস্যই দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রোগ্রামারদের একত্রিত করে সবার সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে আয়োজন। আয়োজকরা জানান, এই প্রতিষ্ঠানে কাজ শিখে দেশ বিদেশে 4,500-এর বেশি প্রোগ্রামার কাজ করছেন। নিজেদের যোগ্য স্থানে নেয়ার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন প্রোগ্রামিং হিরো। যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা কোর্সগুলো সম্পন্ন করতে পারেন বলেও জানান আয়োজকরা। আমরা আমাদের স্বপ্নটা বেশ বড় এবং এক প্রকার কঠিন, বাট আমরা 2030 সালের ভিতরে ইনশাল্লাহ 10,000 মানুষ নিয়ে যাতে আর্মি স্টেডিয়ামে, এটা বাংলাদেশের ইকোনমি এবং বাংলাদেশের যেই আমরা বেকারত্বের একটা বড় সমস্যা আমরা কন্টিনিউয়াসলি শুনতে থাকি, সেই জায়গাটাতে ইনশাল্লাহ একটা ভালো আমার কাছে ভূমিকা পালন করবে বলে মনে হয়। এশিয়া কাপ আর্চারির মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ালেন আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ এককে জাপানের মিয়াতা গাকুতোকে 6-4 সেটে হারিয়ে সেরা সাফল্য অর্জন করেন এই আর্চার। যথাযথ সহযোগিতা পেলে নিজের সেরাটা দেওয়ার কথা জানান আলিফ। এদিকে দীর্ঘদিন পর পাওয়া এমন সাফল্য আর্চারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত ফেডারেশনের কর্তাদের। আর্চারিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও সেরা সাফল্য পেল বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্বর্ণপদক জেতেন আর্চার আব্দুর রহমান আলিফ। জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াতা গাকুতোকে 6-4 সেট পয়েন্টে হারিয়ে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে খুশির জোয়ারে ভাসান আলিফ। প্রথম 2 সেটে বাংলাদেশি আর্চার এগিয়ে থাকলেও পরের 2 সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান মিয়াতা। পঞ্চম সেটের লড়াইয়ে জাপানি এই প্রতিদ্বন্দ্বীকে 26-29 পয়েন্টে হারিয়ে দেশকে বড় সাফল্য এনে দেন আব্দুর রহমান আলিফ।
ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল আমার দেশের সবার জন্য আর কি এটা দিছি। ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে প্লেয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি 28 অলিম্পিক নিয়ে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েকবার অংশ নিলেও একক ইভেন্টে কখনো স্বর্ণপদক জেতা হয়নি এই আর্চারের। এবার সেই স্বপ্নভঙ্গের বেদনায় না পুড়ে নিজের অর্জনে আরোহণ করলেন পোডিয়ামের শীর্ষস্থানে। এই ধারা অব্যাহত রেখে যথাযথ সহযোগিতায় দেশকে আরও সাফল্য দিতে চান তিনি। আমি চাই বা আমার টিমমেটরা চাই আর কি বেশি বেশি গেম খেলা, কারণ বেশি বেশি গেম খেলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা আপ হবে আর আমরা টিম সহ অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো। তো আমার চাওয়া আর কি আমার ফেডারেশন বা ইয়ার কাছে আমার এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এগোবে আর আমরা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো। আর্চারির এই সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশনের কর্তারা। সামনের দিনগুলোতে এমন অর্জন আর্চারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত তাদের। আমাদের একটা বড় একটা মাইলফলক দরকার ছিল, বিকজ উই আর প্রোগ্রেসিং এন্ড ইট ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার প্রোগ্রেস। তার কষ্টের একটা আউটপুট হচ্ছে আমাদের আজকে এই গোল্ড মেডেল। এশিয়া কাপে এই ধরনের পদক আমরা 6 বছর পরে পেয়েছি, যদিও আমরা এর মধ্যে আমরা অলিম্পিকে কোয়ালিফাই করেছি। হ্যাঁ, আমরা সিলভার মেডেল পেয়েছি অনেকগুলা, কিন্তু স্বর্ণ পদক 18 সালের পরে এই প্রথম আমরা পেয়েছি। একটা সময় ছিল যখন রোমান্সানার হাত ধরে আর্চারিতে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। তবে সে অধ্যায় আজ অতীত। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে সেরাটা দেওয়ার কথা জানান আব্দুর রহমান আলিফ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।